সামনের নির্বাচনে কোন দল জয়ী হবে, কারা সরকার গঠন করবে, এ নিয়ে আলোচনা শেষ নেই। ব্যাখ্যা বিশ্লেষণ চলছে প্রতিদিন প্রতিক্ষণে। সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যমে কোথাও আলোচনা শেষ নেই। এই আলোচনার বড় একটি অংশ জুড়ে আছে, যদি বিএনপি কিংবা তাদের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে তবে কেমন হতে পারে সেই সরকারের কাঠামো, বিশেষ করে কারা হতে পারেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এই নিয়ে চলছে নানা রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বে তারেক রহমানি দলের একক ও প্রভাবশালী কেন্দ্রবিন্দু। সে কারণে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত। ২০০১ সালের বিএনপি সরকারে প্রায় ৬০ সদস্যর একটি মন্ত্রিসভা ছিল, যেখানে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয় দেখা গেছে। সেই সরকারের অনেক অভিজ্ঞ রাজনীতিক এখনও সক্রিয় থাকায় নতুন মন্ত্রিসভায় তাদের কেউ কেউ আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। ২০০১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় সর্বমোট ৬০ জন ছিলেন। এর মধ্যে ২৮ জন পূর্ণমন্ত্রী, ২৭ জন প্রতিমন্ত্রী এবং ৪ জন উপমন্ত্রী ছিলেন। তাদের অনেকেই এখনও বেঁচে আছেন, তাই ধারণা করা যায় অভিজ্ঞ সেই মন্ত্রিসভার অনেকেই ঠাঁই পাবেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দিকে তাকালে প্রথমেই আসে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। বিএনপির বিগত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। দুজনই এবারও ভোটের মাঠে আছেন। ভারত ইস্যুর কারণে বাবর পুনরায় এই দায়িত্ব পাবেন না বলে আশা করা যায়, তবে আলতাফ হোসেন এবারও পেতে পারেন এই দায়িত্ব। পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, এর উত্তর এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ হলেও পাওয়া গেছে। আমির খসরু মাহমুদী হয়তো পাবেন এই দায়িত্ব। বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মারা গেছেন, তাই এবার নতুন কাউকে দায়িত্ব দিতে হবে বিএনপিকে। সেক্ষেত্রে অনেক বিকল্প থাকলেও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপি থেকে নির্বাচন করছেন। অনেকেই এরই মধ্যে ধারণা করছেন তিনি হবেন বিএনপির অর্থমন্ত্রী। তবে ভিন্ন মতো আছে। অনেকে ভাবছেন যেহেতু রেজা কিবরিয়া আউটসাইডার, সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপি নিজেদের মধ্যে থেকে কাউকে ভাবতে পারেন। বিএনপির এখনকার গুরুত্বপূর্ণ নেতাদের দুইজন, সালাউদ্দিন আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০১ সালে মন্ত্রিসভায় ছিলেন তারা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন মির্জা ফখরুল এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমেদ। দুইজনই এবার পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন। শিক্ষামন্ত্রীদের মধ্যে ছিলেন উসমান ফারুক, প্রতিমন্ত্রী ছিলেন আনম এহসানুল হক মিলন। দুইজনই আছেন ভোটের মাঠে। দুইজন সফল ছিলেন, তাদের একজন এবার মন্ত্রী হবেন এমনটাই সবার ভাবনা। আমানুল্লাহ আমান ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এবারও তিনি পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন। বিএনপির আরেক প্রভাবশালী নেতা মির্জা আব্বাস ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। এবারও তিনি পেতে পারেন মন্ত্রিত্ব। খন্দকার মোশাররফ হোসেন ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এবারও তিনি আছেন আলোচনায়। হাফিজউদ্দিন আহমদ ছিলেন পানি সম্পদ মন্ত্রী, তিনিও আছেন মন্ত্রিত্বের দৌড়ে। গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আব্দুল মঈন খান। এবারও তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন, এটা অনুমেয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন প্রতিমন্ত্রী। এবার তিনি পূর্ণ মন্ত্রিত্বের দৌড়ে থাকবেন, এটা বোঝা যাচ্ছে। ২০০১ সালের মন্ত্রিসভায় জামায়াতের ২ জন ছিলেন এবং আরও অসংখ্য নেতা এরই মধ্যে মারা গেছেন, যারা ছিলেন বেশ অভিজ্ঞ। এবার যদি বিএনপি জয়লাভ করে তবে নতুনদের মধ্যে অনেকে পেতে পারেন দায়িত্ব। বিশেষত বিএনপির নির্বাচনী জোটের আন্দালিব রহমান পার্থ ও জুনায়েদ সাকি এবং ইসলামী দলগুলো থেকে একজন পেতে পারেন মন্ত্রিত্ব। এছাড়াও বিএনপির তরুণ নেতাদের মাঝে কারো কারো সম্ভাবনা আছে প্রবল। সব মিলিয়ে যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং বিএনপি জিতে যায়, তবে তাদের মন্ত্রিসভা আগের মতোই ৬০ সদস্যর হবে নাকি কম বেশি হবে, সেটা সময়ই বলে দিবে।